ইসলামী ব্যাংক নিয়ে উত্তপ্ত সংসদ, ভোট কেনায় একটি দল পেয়েছে 22,000 কোটি টাকা, অভিযোগ সালাউদ্দিনের। জামায়াতের ফান্ডে কোনো টাকা আসেনি, দাবি ডাক্তার শফিকুরের। আরডিএস প্রকল্পের মধ্যে কত হাজার কোটি টাকা ডিস্ট্রিবিউট হয়েছে জানো? 22,000 কোটি টাকা ডিস্ট্রিবিউট হয়েছে। উনি কত 11,000 কোটি টাকার একটা রেফারেন্স দিয়েছেন। কে নিয়েছে এটা? আমি? আমার সহকর্মীরা? দ্রব্যমূল্য কমাতে বাজেটের শুল্ক কাঠামোতে আসছে বড় পরিবর্তন। ব্যক্তি করমুক্ত আয় সীমায় স্বস্তির আভাস, সুবিধা পাবে দেশীয় উৎপাদনমুখী শিল্প। দ্রব্য সামগ্রী যত আছে, পণ্য যেগুলো আছে, সেগুলোর উপরে কর কিভাবে কমানো যায় সেই ব্যবস্থাটা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। জামালপুর কুড়িগ্রাম সীমান্ত দিয়ে শতাধিক মানুষকে পৌঁছিন চেষ্টা, ভণ্ডুল করে দিল বিজিবি। মানা হবে না কোনো ধরনের অনুপ্রবেশ, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। ফেরত দেওয়ার একটা মেকানিজম আছে, একটা প্রোটোকল আছে, ডিপ্লোম্যাটিক নর্মস আছে, ওদের সাথে আমাদের চুক্তি আছে। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। ইসলামী ব্যাংক নিয়ে সংসদে পাল্টাপাল্টি অভিযোগ সরকারি ও বিরোধী দলের। অর্থমন্ত্রী বলেন, এই ব্যাংক নিয়ে যে বিশৃঙ্খলা চলছে তা শাস্তিযোগ্য অপরাধ, কিন্তু সরকার ধৈর্যশীলতার পরিচয় দিচ্ছে। ইসলামী ব্যাংকের সাম্প্রতিক জটিলতা নিয়ে আজ সংসদ অধিবেশনে জরুরি জনগুরুত্বপূর্ণ নোটিশ দেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। বলেন, আগে সরকার ব্যাংকটিকে দখল করেছিল। এ সময় জামায়াতের সংসদ সদস্য আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, এখন আবারও ব্যাংকটি পুরনো দখলদারদের কাছে ফিরিয়ে দেওয়ার পায়তারা চলছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ব্যাংকটির সিএসআর ও আরডিএস প্রকল্প থেকে 22,000 কোটি টাকা ভোট কেনায় ব্যবহার হয়েছে। আগেও পরে সব অনিয়ম তদন্ত হবে বলে জানান সালাউদ্দিন আহমদ। বলেন, সরকার প্রকৃত মালিকদের হাতে ব্যাংকটি ফিরিয়ে দিতে চায়। অভিযোগ চ্যালেঞ্জ করে বিরোধী দলীয় নেতা বলেন, জামায়াতের দলীয় ফান্ডে কোনো টাকা আসেনি। সবচেয়ে বড় ব্যাংকটি ধ্বংসের হাত থেকে বাঁচানোর আহ্বান জানান তিনি। আরডিএস প্রকল্পের মধ্যে কত হাজার কোটি টাকা ডিস্ট্রিবিউট হয়েছে জানো? 22,000 কোটি টাকা ডিস্ট্রিবিউট হয়েছে। দুষ্ট লোকেরা বলে সেটা কোনো এক দলের নির্বাচনে তহবিলে গেছে। উনি কত 11,000 কোটি টাকার একটা রেফারেন্স দিয়েছেন। কে নিয়েছে এটা? আমি? আমার সহকর্মীরা? যদি এরকম হয়, আমি বলবো সার্চ লাইট দিয়ে এটা তালাশ করে আমাদের বিরুদ্ধে যেন অভিযোগ। কোন রকম ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের সামনে ভিতরে বাইরে বিশৃঙ্খলা করার অর্থ তার শাস্তিযোগ্য অপরাধ, এবং এটার জন্য 2 বছরের জেল হতে পারে। কিন্তু বিএনপি সরকার অত্যন্ত ধৈর্যশীল। বাজেটের শুল্ক কর কাঠামোতে আনা হচ্ছে বড় ধরনের পরিবর্তন। কর ছাড়ে মনোযোগ দেওয়ার পাশাপাশি খুঁজে বের করা হয়েছে নতুন খাত। পণ্যমূল্য কমিয়ে আনতে শুল্ক কাঠামোতে ছাড় দেয়া হতে পারে। দেশীয় উৎপাদনমুখী শিল্পও পাবে সুবিধা। ব্যক্তি করমুক্ত আয় সীমায় থাকবে কিছুটা স্বস্তি। কিন্তু আছে শুভঙ্করের ফাঁকি। ইলেকট্রিক গাড়ি আমদানি, সোলার প্যানেল স্থাপনে দেওয়া হবে বড় ধরনের সুযোগ। দাম বাড়তে পারে সিগারেট ও দেশি মদের। শিল্পের কাঁচামাল আমদানিতে কমতে পারে এআইটি। কম্পিউটার ও যন্ত্রাংশ আমদানিতে সুবিধা দিতে চায় এনবিআর। কমতে পারে কর। আইসিটি পণ্য, ফ্রিল্যান্সিং, কন্টেন্ট ক্রিয়েশন আয় নিয়ে দুশ্চিন্তা ছিল, কিন্তু এই আয় করমুক্ত রাখার ঘোষণা দিতে পারেন অর্থমন্ত্রী। মোবাইল সিমে বাতিল হচ্ছে 300 টাকার কর। ভ্যাট ফাঁকি উদ্ঘাটন হলে ব্যবসায়ীদের ক্ষেত্রে কমিয়ে আনা হচ্ছে আপিলের অর্থ। যারা ট্যাক্সের নেটের মধ্যে আছে তারা প্রতিনিয়ত আতঙ্কের মধ্যে থাকে, কারণ বিভিন্ন রকম আপনার অডিট হচ্ছে, বিভিন্ন রকম ভাবে সার্ভেলেন্স হচ্ছে। এটা কিন্তু আমাদের মধ্যে একটা ভীতি। মানুষ রেটের উপরে বেশি জোর দেওয়া ঠিক হবে না। এনফোর্সমেন্ট রেট, কর্পোরেট রেট এত দরকার কি, তাই না? 45 অমুক সমুক, এত ইনকাম ট্যাক্সে কর্পোরেট হচ্ছে আসল।
জনগণের ইচ্ছা অনুযায়ী সরকার গঠন না হয় সব প্রতিষ্ঠানে নির্লজ্জ হস্তক্ষেপ করছে এই সরকার, অপরাধীদের ক্ষমতার চেয়ারে বসাচ্ছে, এমন অভিযোগ করেছেন জামায়াত আমির ও সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। বাজেট সামনে রেখে ছায়া বাজেট প্রস্তাবনার আয়োজন করে বিরোধী দল জামায়াত। এতে উপস্থিত ছিলেন বিরোধী দলীয় নেতা সহ 11 দলের শীর্ষ নেতারা। মগবাজারের ছায়া বাজেট প্রস্তাবনায় বিরোধী দলীয় নেতা বলেন, এই বাজেট কোনো দল বা গোষ্ঠীর জন্য নয়, এটি হতে হবে জনবান্ধব। সততা স্বচ্ছতা না থাকলে কোনো বাজেটই কার্যকর হবে না বলেও মন্তব্য করেন বিরোধী দলীয় নেতা। পরে 8,39,505 কোটি টাকার বিকল্প প্রস্তাব করে জামায়াত। আর্থিক, রাজনৈতিক, প্রাতিষ্ঠানিক, সাংবিধানিক সকল জায়গায় আজকে নির্লজ্জ রাজনৈতিক হস্তক্ষেপ একেবারেই স্পষ্ট। এক রাতেই জামালপুর ও কুড়িগ্রামের সীমান্ত দিয়ে শতাধিক মানুষকে পুশিনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। রাতের আধারে 8টি আলাদা সীমান্ত দিয়ে এই অপচেষ্টা চালায় বিএসএফ। তবে বিজিবি ও স্থানীয়দের বাধার মুখে বিএসএফের সেই চেষ্টা ভণ্ডুল হয়ে যায়। এদিকে দেশের সকল সীমান্তে বিজিবির কঠোর নজরদারির কারণে কমেছে পুশিন চেষ্টা। সোমবার রাতে জামালপুরের দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জ এবং কুড়িগ্রামের রৌমারী ও রাজীবপুর উপজেলার 8টি সীমান্ত এলাকায় শতাধিক মানুষকে পুশিনের চেষ্টা করে বিএসএফ। তবে কোনোভাবেই সেই চেষ্টা সফল হতে দেয়নি বিজিবি। অনুপ্রবেশ ঠেকাতে সীমান্ত এলাকায় নজরদারি বৃদ্ধি করা হয়েছে। অরক্ষিত গুরুত্বপূর্ণ স্থানে বাড়ানো হয়েছে টহল, একই সাথে গোয়েন্দা তৎপরতাও বাড়ানো হয়েছে। বিজিবির পাশাপাশি রাতে সীমান্ত পাহারা দিচ্ছেন স্থানীয়রাও। এদিকে বিজিবির কঠোর নজরদারিতে দেশের অন্যান্য সীমান্ত এলাকায় কমেছে পুশিন চেষ্টার ঘটনা। লালমনিরহাট, ঠাকুরগাঁও, মেহেরপুর, পঞ্চগড়ে জোরদার করা হয়েছে টহল। এখানে আমাদের বর্ডার বর্তমান মোটামুটি আমরা খুব সতর্কভাবে আছি। বিজিবি যারা আছে তারাও আমাদের সাথে সর্বক্ষণই তারা রাত দিন এখানে আছে। যে কোনো সময় রাত হোক আর দিন হোক 24 ঘন্টা আমরা বর্ডারে আমরা বর্ডারে থাকি, একটা লোকও আমরা ঢুকতে দেব না। ভারতের সাথে চলমান পুশিন সমস্যার স্থায়ী সমাধান চায় বাংলাদেশ। সরকারের এই অবস্থান স্পষ্ট করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেছেন, অবৈধ কোনো বাংলাদেশি সে দেশে থাকলে বিধি মেনে তাদের ফেরত নিতে পারে ঢাকা, কিন্তু জোর করে সীমান্ত দিয়ে অনুপ্রবেশ কোনোভাবেই বাংলাদেশ মানবে না। এদিকে চীন, তুরস্ক, পাকিস্তানের সাথে বাংলাদেশের ঘনিষ্ঠ সম্পর্ক কৌশলগত কারণে ভারতের মাথা ব্যথার কারণ কিনা সেই প্রশ্ন তুলেছেন কেউ কেউ। প্রতিমন্ত্রী বলেন, সব রাষ্ট্রের সাথেই দেশের স্বার্থ অক্ষুণ্ণ রেখে এগোতে চায় বাংলাদেশ। তাই পশ্চিমবঙ্গ বা আসামের রাজ্য সরকার কি বলছে তা নিয়ে মাথা ঘামাতে চায় না ঢাকা। বলেন, বাংলাদেশ বিশেষ কোনো দেশের ব্লকে যাবে না, তাই অন্যের সাথে যোগাযোগ ঢাকা দিল্লির সম্পর্কে প্রভাব ফেলবে না বলে মনে করেন প্রতিমন্ত্রী। তবে দ্বিপাক্ষিক সম্পর্ক সমতা, ন্যায্যতার ভিত্তিতে হতে হবে বলেও সাফ জানিয়ে দেন শামা ওবায়েদ। বাংলাদেশে যদি কোনো অবৈধ নাগরিক থেকে থাকে ইন্ডিয়াতে, সেখানে ফেরত দেওয়ার একটা মেকানিজম আছে, একটা প্রোটোকল আছে, ডিপ্লোম্যাটিক নর্মস আছে, ওদের সাথে আমাদের চুক্তি আছে। বোথ দ্য কান্ট্রিজ শুড অনার দ্যাট, বোথ দ্য গভর্নমেন্ট শুড অনার দ্যাট। আমরা সেই অনারটা করছি, আমরা আশা করব ভারতে সেই অনারটা করবে। ভারত সরকার বাংলাদেশকে চাপে ফেলতে পুশিনের চেষ্টা করছে না বলে মনে করেন প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা। এটি দেশটির অভ্যন্তরীণ রাজনীতির প্রভাব বলে মন্তব্য করেছেন তিনি। সচিবালয়ে সরকারের কার্যক্রম নিয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে ডাক্তার জাহিদুর রহমান জানান, বিমান বাহিনীর আধুনিকায়নে এয়ার মিসাইল সহ বিভিন্ন সমরাস্ত্র কেনা হচ্ছে, যাতে যুদ্ধ পরিস্থিতিতে প্রস্তুতি থাকে বাংলাদেশের। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্থানীয় সরকার নির্বাচনে ব্যক্তি হিসেবে আওয়ামী লীগের কেউ অংশ নিলে সরকারের কোনো সমস্যা নেই বলেও জানান তথ্য উপদেষ্টা। এছাড়া মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচার বন্ধে সরকার ব্যবস্থা নিচ্ছে বলেও জানান তিনি। তাদের একটা অভ্যন্তরীণ রাজনৈতিক ব্যাপার, যেটার খানিকটা চাপ আমাদের উপরে আসছে। 5 আগস্ট পরবর্তী সময়ে ডক্টর ইউনূস সরকারের সাথে যে ধরনের পরিস্থিতি ছিল, সেটা থেকে তারা বেরিয়ে আসতে চান। দুই দেশই চায় সেটা। সেজন্য আমি মনে করি যে সংকটটা প্রাইমারিলি দেখা যাচ্ছে, এটার একটা সমাধান দ্রুত হবে। 3,890 কোটি টাকা ব্যয়ে 10টি প্রকল্প অনুমোদন দিল জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সভার প্রকল্প তালিকায় চীনা অর্থনৈতিক জোন থাকলেও তা নিয়ে আলোচনা হয়নি। উত্থাপিত হলেও পাশ হয়নি খুলনায় শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্প। সচিবালয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের 4র্থ সভা অনুষ্ঠিত হয় মঙ্গলবার দুপুরে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এই সভায় 12টি প্রকল্প উত্থাপিত হওয়ার কথা ছিল, কিন্তু আলোচিত চীনা অর্থনৈতিক জোন প্রকল্প নিয়ে কোনো আলোচনা হয়নি বলে বৈঠক সূত্র নিশ্চিত করেছে।
এছাড়া আলোচনা হলেও আরও পরীক্ষা নিরীক্ষার জন্য ফেরত পাঠানো হয় খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্প। বাকি 10টি প্রকল্প পাশ হয়েছে, যার মধ্যে রয়েছে বরিশাল সেচ প্রকল্প রক্ষণাবেক্ষণ, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ভবন নির্মাণ, আনোয়ারা বাঁশখালী চকরিয়া আঞ্চলিক মহাসড়ক, দেশের 653টি মাদ্রাসায় মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন অন্যতম। এই 10 প্রকল্প বাস্তবায়নে ব্যয় হবে ৩,৮৯০ কোটি টাকা। মাদ্রাসা বোর্ডের যে প্রকল্পটি রয়েছে তাদের ইএফটি সেটা সম্পর্কে আলোচনা হয়েছে। আরেকটি প্রকল্প আমাদের ওই প্রিভিয়াস বিল আটকে পড়েছিল, সেটা নিয়ে আলোচনা হয়েছে। ওই আমাদের মাল্টিমিডিয়া ক্লাসরুমের ওটার বিল নিয়ে আলোচনা হয়েছে। একনেক সভা শেষ করে সংসদ অধিবেশনে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আরেফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। দক্ষিণ কোরিয়াকে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সকালে বঙ্গভবনে নবনিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত কিম জি জোনের সাথে সাক্ষাতে এই আহ্বান জানান তিনি। রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করেন রাষ্ট্রদূত। প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। সাক্ষাতে রাষ্ট্রপতি বলেন, দক্ষিণ কোরিয়া বাংলাদেশে অন্যতম বৃহৎ বিনিয়োগকারী একটি দেশ। প্রকৌশল, ইলেকট্রনিক্স, জাহাজ নির্মাণ, আইটি, পোশাক ও অবকাঠামো সহ বিভিন্ন খাতে কোরিয়ান বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান জানান রাষ্ট্রপতি। একই সঙ্গে কোরিয়ান বাজারে বাংলাদেশি পণ্যের শুল্ক কোটামুক্ত সুবিধা অব্যাহত রাখার এবং শেপা চুক্তির অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন প্রেসিডেন্ট শাহাবুদ্দিন। জবাবে দ্বিপাক্ষিক বাণিজ্য, শিক্ষা, সংস্কৃতি সহযোগিতা বাড়াতে কাজ করার আশ্বাস দেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত। এর আগে রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করেন মরক্কোর নবনিযুক্ত রাষ্ট্রদূত লেল্লা বুথাইনা এল কার্দুদি এল কুলালি। তাকেও প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। সাক্ষাতে রাষ্ট্রপতি বলেন, দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক অত্যন্ত চমৎকার ও অগ্রসরমান। 1981 সালে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরক্কো সফর এবং রাবাতে তার নামে সড়কের নামকরণের কথা স্মরণ করে কৃতজ্ঞতা জানান তিনি। অনার্স কোর্স থেকে ইতিহাস, দর্শন ও বাংলা বিভাগের মতো বিষয় বাদ দেওয়ার খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। দুপুরে একনেক বৈঠক শেষে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের কাছে এই বিষয়ে জানতে চান সাংবাদিকরা। বিষয় বাদ দেওয়ার এমন তথ্য শুনে বিস্ময় প্রকাশ করেন শিক্ষামন্ত্রী। বলেন, সরকার কর্মমুখী শিক্ষাকে গুরুত্ব দিয়ে নতুন নতুন বিভাগ সংযোজনের বিষয় পর্যালোচনা করছে। বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ অনার্সে থাকবে, তবে সব জায়গায় থাকবে কিনা তা নিয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। বলেন, এসব বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। নাটোরের লালপুরে পদ্মার দুর্গম চরে বালুমহলের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে এক যুবক গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে উপজেলার চর জাজিরা এলাকায় পদ্মা নদীতে ভাসমান একটি স্পিড বোট থেকে আজিজুল হক ঝুরুর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, কুষ্টিয়ার দৌলতপুর এবং রাজশাহীর বাঘা থানা সীমান্তবর্তী হবির চর এলাকায় বালুমহলের নিয়ন্ত্রণ নিয়ে বেলাল গ্রুপ ও কাকুন গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় আজিজুল হক গুলিবিদ্ধ হয়ে মারা যান। পরে প্রতিপক্ষের সদস্যরা তাকে একটি স্পিড বোটে করে লালপুরের চর জাজিরা এলাকার পদ্মা নদীর পাড়ে ফেলে যায়। আজিজুলের বাম চোখের উপরে গুলির চিহ্ন পাওয়া গেছে। নিহত আজিজুল রাজশাহীর চারঘাট এলাকার কাকুন গ্রুপের বালুর পয়েন্টে কাজ করতেন। কুমিল্লার বুড়িচংয়ে হাইওয়ে পুলিশের গাড়িতে হামলা ভাঙচুরের ঘটনা ঘটেছে। সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নিমসার বাজার এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, ঢাকা চট্টগ্রাম মহাসড়কে চলাচলকারী একটি ব্যাটারি চালিত অটোরিকশা জব্দ করে থানায় নিচ্ছিল হাইওয়ে পুলিশ। এ সময় অটোরিকশা উল্টে চালক আহত হয়। এতে আশপাশে থাকা অটোরিকশা চালকরা হাইওয়ে পুলিশের উপর হামলা করে। পুলিশের একটি গাড়ি ভাঙচুর করা হয়। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামলার ঘটনায় একজনকে আটক করা হয়েছে। প্রস্তাব ছিল 200 কোটি টাকার।
কিন্তু অস্বাভাবিক সেই প্রস্তাব নাকচ করে 47 কোটি টাকায় বিশ্বকাপ ফুটবল সরাসরি সম্প্রচারের প্রচার সত্ত্ব পেয়েছে বাংলাদেশ। ফলে বিটিভি সহ 2 বেসরকারি চ্যানেল ও ওটিটি প্ল্যাটফর্মে বিশ্বকাপের ম্যাচ দেখানোর বাধা কেটে গেছে। তথ্য প্রতিমন্ত্রী জানিয়েছেন, সম্প্রচার সত্ত্বের খরচও মেটানো হচ্ছে দেশীয় প্রতিষ্ঠানের কাছে প্রচার সত্ত্ব বিক্রি ও বিজ্ঞাপনের মাধ্যমে। বিটিভি সহ বাংলাদেশি চ্যানেলে বিশ্বকাপের সম্প্রচার নিয়ে সংকট তৈরি হয়েছিল। ফিফা থেকে সম্প্রচার সত্ত্ব কেনা সিঙ্গাপুরের একটি প্রতিষ্ঠান বাংলাদেশে বিশ্বকাপ দেখাতে সরকারের কাছে চেয়েছিল অস্বাভাবিক 200 কোটি টাকা। এর সাথে যোগসাজশ ছিল দেশীয় একটি চক্রের, যে চক্রটি 2022 সালের বিশ্বকাপেও অস্বাভাবিক প্রচার সত্ত্ব দাবি করে সফল হয়েছিল। তখন আওয়ামী লীগ সরকার 100 কোটি টাকা লুটপাটের সুযোগ করে দিয়েছিল বলে অভিযোগ করেছেন তথ্য প্রতিমন্ত্রী। সরকারের কোনো ভর্তুকি দিতে হচ্ছে না, বিটিভির কোনো ভর্তুকি এখন দিতে হচ্ছে না। ভ্যাট ট্যাক্স বাদ দিয়ে যেটা আসে ওটা সর্বোচ্চ 1-2 কোটি টাকা এখন পর্যন্ত রিকভার হয়নি, বাট হয়ে যাবে এটা উইদিন কাপল অফ মান্থস। বিটিভির মাধ্যমে আমাদের যারা সত্যগুলো নিয়েছে তাদের মাধ্যমে সারা দেশের মানুষ বিশ্বকাপ ফুটবল দেখবে। ঢাকার আজিমপুর সরকারি কলোনির জোন সি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের আগে ক্ষতিগ্রস্ত 418টি পরিবারের পুনর্বাসন নিশ্চিত করার দাবি জানিয়েছেন বাসিন্দারা। সন্ধ্যায় আজিমপুরে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান আজিমপুর সরকারি কোয়ার্টার্স জোন সি কল্যাণ সমিতির নেতারা। বক্তারা বলেন, তারা উন্নয়নের বিরোধী নন, তবে মানবিক, ন্যায়সঙ্গত, টেকসই উন্নয়নের স্বার্থে পুনর্বাসন নিশ্চিত না করে কোনো পরিবারকে উচ্ছেদ চান না তারা। তাই পরিকল্পনা কমিশনের সিদ্ধান্ত হাইকোর্টের নির্দেশনা অনুসারে পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণের দাবি জানান। এদিকে ঢাকা 7 আসনের সংসদ সদস্য হামিদুর রহমান ও কলোনির বাসিন্দাদের দাবির সাথে একাত্মতা জানিয়েছেন। তিনি এই ব্যাপারে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেন। জোন সি প্রকল্পটি শুরু করার পূর্বে বর্তমানে বসবাসরত 418টি পরিবারকে জোন বিতে স্থানান্তর করা। আজিমপুর এলাকার ইতিমধ্যে সম্পন্ন হওয়া জোন এ এবং বি এর ন্যায় 2 ধাপে প্রকল্প বাস্তবায়ন করতে হবে। মহামান্য হাইকোর্ট যেখানে বলছে যে হাইকোর্টের স্টে অর্ডার আছে, স্ট্যাটাস কো আছে, মানে যে অবস্থা আছে সে অবস্থা থাকবে, সেখানে তো ওনারা এগুলো করতে পারেন না। যমুনা টেলিভিশনে মানিকগঞ্জে শিকলবন্দি তরুণীর সংবাদ প্রচারের পর খোঁজ নিয়েছেন স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা। মঙ্গলবার সন্ধ্যায় শিবালয় উপজেলা নির্বাহী অফিসার মনীষা রানী কর্মকার মানসিক ভারসাম্যহীন ওই তরুণীর বাড়িতে যান। এ সময় ভুক্তভোগী তরুণীর পরিবারের সাথে কথা বলে তাকে উন্নত চিকিৎসার আশ্বাস দেন। এদিকে পুলিশ হওয়ার স্বপ্ন নিয়ে বেড়ে ওঠা আখিয়া আক্তার হঠাৎ মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। 3 বছর ধরে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে তাকে। অর্থাভাবে চিকিৎসা করাতে পারছে না পরিবার। এই নিয়ে প্রতিবেদন প্রকাশ করে যমুনা টেলিভিশন। ইরান ইসরায়েল সংঘাত আপাতত থেমেছে। যুদ্ধবিরতির পর আবারও সামনে এসেছে বহুদিনের অচল অবস্থায় থাকা ইরান যুক্তরাষ্ট্র আলোচনা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, ইরানের সাথে আলোচনা চলছে এবং 1 থেকে 2 দিনের মধ্যে এর অগ্রগতি স্পষ্ট হতে পারে। যুক্তরাষ্ট্রের কৌশল সফল হচ্ছে এবং খুব শিগগিরই পূর্ণ বিজয় ঘোষণা করা সম্ভব হবে এমন দাবিও ট্রাম্পের। তবে সংশয় সন্দেহ এখনো পুরোপুরি দূর করতে পারেনি ইরান। তেহরান বলছে, শান্তি আলোচনা ইরানের কাছে যুদ্ধেরই আরেকটি অংশ। এই অবস্থায় কোনো স্থায়ী সমঝোতার জন্য জব্দকৃত প্রায় $24 বিলিয়ন ইরানি সম্পদ মুক্ত করার বিষয়টি গুরুত্বপূর্ণ শর্ত হয়ে উঠেছে। এই সংকটের কারণ হলো যুক্তরাষ্ট্রের শর্ত ভঙ্গ করা। তাদের প্রতিটি পদক্ষেপই বলে দেয় যুক্তরাষ্ট্র সমঝোতা কিংবা আলোচনা কোনোটাতেই আগ্রহী নয়। এই ছিল যমুনা নিউজে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।